বিয়ে থা দুই গল্পের দ্বিতীয় অংশ। ধ্রুব থমথমে মুখশ্রী নিয়ে বাড়ি ফিরল। ড্রয়িং রুমে বসা ধারা ও ফারিন চেপে ধরল তাকে। ধ্রুব মিনমিন করে বলল, আমাকে একটু সময় দাও মা। ফারিন মুখ বাঁকিয়ে বলল, তুমি যে হ্যাঁ বলবে সেটা আমি বুঝতে পারছি। ধ্রুব গটগট পায়ে রুমে চলে গেল। এদিকে শেখ বাড়িতে পা রাখতে না রাখতেই মিথিলা মেয়েকে চেপে ধরলেন। কেমন দেখলি ধ্রুবকে? নিনিকা কি বলবে বুঝতে পারল না। ড্রাইভারকে দিয়ে ফুচকা আনিয়ে গাড়িতে বসে খেতে তবেই বাসায় এসেছে সে, যাতে তাড়াতাড়ি আসার জন্য মা সন্দেহ না করেন। মিথিলা গলার স্বর উঁচু করলেন, কিরে? নিনিকা সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আমি তোমার সাথে পরে কথা বলছি মা, ফ্রেশ হয়ে আসি আগে। ততক্ষণে তুমি খাবার রেডি করো, অনেক খিদে পেয়েছে। মিথিলা হতাশ হলেন। খাবার গরম করতে বললেন রূপাকে। রুম্পা এতক্ষণে কিচেনের দরজার সামনে দাঁড়িয়েছিল। মিথিলাকে নিচু কণ্ঠে বলল, আপার মুখের হাবভাব ভালো লাগছে না খালাম্মা, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মিথিলা ধমক দিলেন, চুপ কর, কোনো গন্ডগোল নেই। ধ্রুব সোনার টুকরো ছেলে, তার আপা হয়তো অমন রাজপুত্র দেখে ভাষা হারিয়ে ফেলেছে বুঝলি। রুম্পা মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে গেল। নিনিকা ফ্রেশ হয়ে নিচে নামলো আধা ঘন্টা পর। খাবার খেতে খেতে মিথিলা আবারও প্রশ্ন ছুড়লেন, বললি না তো কেমন দেখলি? নিনিকা খাবার গিলে বলল, ভালোই। তোর বাবাকে মতামত কখন জানাবি? সময় দাও মা, আমি আরেকটু ভাবি। মিথিলা কিছু বললেন না আর। নিনিকা খেয়ে রুমে চলে গেল। ধ্রুবর সাথে সাক্ষাৎ হওয়ার সবটুকু সময় কি কি হয়েছে ভাবতে লাগলো। তার বয়স বা ধ্রুবর বয়সটা সিরিয়াস টাইপ বয়স। এই বয়সে সিরিয়াস কথাবার্তা হওয়া উচিত ছিল, কিন্তু না, তাদের কোনো কথাই হলো না। ধ্রুব যখন খেতে নিচে নামলো তখন আচমকা ধারাকে বলল, মা সে সত্যিই সুন্দর। ধারা খুশি হলেন, তুই রাজি তবে? ধ্রুব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি ভাবতে চাই মা। সৌন্দর্য কখনো সম্পর্ক টিকিয়ে রাখবে না। আমি তার সৌন্দর্যে মুগ্ধ, তবে আমি তার মধ্যে আরেকটি জিনিস খুঁজব। সেটা যদি পাই তবে আমার কোনো আপত্তি থাকবে না। ফারিস চোখ ছোট ছোট করে বলল, আর কি চাও? এরকম কিছু যাতে আমার মনে হয় তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করে নিতে পারবো। এখনো চোখ বন্ধ করে বিয়ে করে নিতে পারো। সে সব দিক থেকে ফিট, তুমি যা খুঁজছো তা পেয়ে যাবে। যদি না পাই বিয়ের পর? ধারা চিন্তিত হয়ে বললেন, তুই ঠিক কি খুঁজছিস বাবা? ধ্রুব একটু হাসলো, জেনে যাবে মা, আমি তোমাদের শীঘ্রই মতামত জানাবো। ধ্রুব খেয়ে রুমে গিয়ে নিনিকার নম্বরে মেসেজ দিল। নম্বরটি তাকে ধারা দিয়েছেন। লিখল, ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম, সেই জন্য কিছু বলতে পারিনি। আপনি কি বিরক্ত হয়েছেন? নিনিকা সঙ্গে সঙ্গেই দেখলো সেটা। উত্তর দিল না, আমি নিজেও নার্ভাস হয়ে পড়েছিলাম যদিও। আপনি যেটা ভাবছেন সেটা আসলে ঠিক নয়। পরিবার থেকে আমাকে জোর করে কিছু করাবে না, আমি মতামত দিলে তবেই সব হবে। নিনিকা লিখল, গুড। এর পরিবর্তে কি বলা যায়? ধ্রুব বুঝতে পারল না, অনেক ভেবে লিখল, আপনার কাছে সম্পর্কের গুরুত্ব কতটুকু? নিনিকা লিখল সেটা, হেসে লিখল, মিস্টার ধ্রুব মাহবুব, মিডিয়া জগতের সবাই খারাপ হয় না। ধ্রুব রিপ্লাইটা দেখে একটু চমকে গেল, কি বুদ্ধিমান, সে তো কোনো রকম ইঙ্গিত দেয়নি। ধ্রুব কিছু লেখার আগেই নিনিকার
আরও একটি মেসেজ এলো, আপনি যাকে বিয়ে করবেন তার বিষয়ে আগে পুরোপুরি শিওর হন, যাতে পরবর্তীতে কখনো মনে না হয়। সে আগে একটু খোঁজ খবর নিলেই ভালো হতো, ভবিষ্যতে যাতে আফসোস না করেন। ধ্রুব রিপ্লাই দিল না, বরং চিৎকার করে ডাকলো ধারাকে। ধারা দৌড়ে এলেন। কি হয়েছে ধ্রুব? ধ্রুব জড়িয়ে ধরে বলল, আমি তাকে বিয়ে করতে রাজি মা, আঙ্কেলকে জানিয়ে দাও। ধারা বিস্মিত হলেন। হঠাৎ ধ্রুবর কি হলো বুঝতে পারলেন না, তবে খুশিও হলেন। ফারিন ঘুমিয়ে পড়েছিল। ধ্রুবর চিৎকারে ছুটে এসেছে, পিট পিট করে তাকিয়ে বলল, সেই তো হ্যাঁ বলে দিলে, বলেছিলাম না। ধ্রুব কিছু না বলে হাসলো। ফারিন ভ্রু কুঁচকে বলল, তুমি কি যেন একটা খুঁজে পেলে, তবেই রাজি হবে বলেছিলে, পেয়েছ, একটু বেশি পেয়েছি। ফারিন খুশি হয়ে চলে গেল। ধারা যাওয়ার আগে বললেন, তোর বাবা খুব খুশি হবে এটা জেনে। সন্ধ্যায় রমজান শেখ বাসায় ফিরলেন। মেয়ে ও স্ত্রীকে নিয়ে নাস্তা করতে বসলেন। খেতে খেতে বললেন, ধ্রুব হ্যাঁ বলে দিয়েছে। নিনিকা চমকালো, মনে করতে চেষ্টা করলো। রেস্টুরেন্টে দেখা ধ্রুবর কিছুটা নিস্তব্ধ, কিছুটা নার্ভাস মুখটা। না, চোখে ভাসছে না সেটা। মিথিলা বললেন, হ্যাঁ না বলে উপায় আছে, আমাদের নিনিকাকে পছন্দ করবে না, এমন ছেলে হতেই পারে না। রমজান শেখ মেয়েকে পরখ করলেন, তুমি যদি মতামতটা জানিয়ে দাও তবেই আমরা আগাতে পারবো নিনি। নিনিকা চুপচাপ নাস্তা করে রুমে চলে গেল। মিথিলা একটু মন খারাপ করে বললেন, তোমার মেয়ে হ্যাঁ বলবে তো? রমজান শেখ চোখের ইশারায় আশ্বস্ত করে বললেন, আমার মেয়ে বুদ্ধিমতী, সে যা সিদ্ধান্ত নেবে ভেবে চিন্তেই নিবে। ধরো নিনিকা না করে দিল তখন? ওই যে বললাম, আমার মেয়ে বুদ্ধিমতী, সে যদি না করে দেয় তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি বাবা হিসেবে তার সব সিদ্ধান্তকেই সাপোর্ট করব। মিথিলা অবাক হলেন, ধ্রুবর মতো ছেলেকে রিজেক্ট করার কি কারণ থাকবে? মিথি, নিনি এখনো সিদ্ধান্ত জানায়নি, আমি শুধু বলেছি সে যদি না বলে তার জন্য অন্য কারণ থাকবে। কারণ আমার থেকে তুমি ভালো করে জানো নিনিকা এই সম্বন্ধে একটু হলেও আগ্রহ দেখিয়েছে, আগের মতো মুখের উপর কিছু বলেনি। তুমি, আমি যা বলেছি সে সব শুনেছে, ধ্রুবর সাথে দেখা করতেও গিয়েছে। মিথিলা মাথা নাড়লেন, এবার তার মাথায় কিছুটা হলেও ঢুকেছে। রমজান শেখ তখন সোফায় বসে ল্যাপটপে কাজ করছিলেন। মিথিলা পাশে বসে কম সাউন্ড দিয়ে টিভি দেখছেন। একপাশে রাখা স্মার্টফোনে নোটিফিকেশনের শব্দ হলো। রমজান শেখ কাজে ডুবে। মিথিলা উকি দিলেন, উপরে নিনিকার নাম। তড়িৎ গতিতে মোবাইলটা হাতে নিলেন। মেসেজ বক্সে গিয়ে মেসেজ পড়ে খুশিতে চিৎকার করে উঠলেন। রমজান শেখ চমকে গেলেন, কি হলো? মিথিলা মোবাইল বাড়িয়ে দিলেন। রমজান শেখ দেখলেন নিনিকা মেসেজ পাঠিয়েছে, লিখেছে, তোমার বন্ধুর ছেলেকে রিজেক্ট করার কোনো কারণ খুঁজে পাইনি বাবা। দেখা যখন হলো তখন অস্বস্তিতে কেউ কিছু বলতে পারিনি। তোমার ভালো বন্ধুর কিপটা ছেলে আমাকে কোনো খাওয়ার অফার করেনি। আমি চাইলেই এই কারণটা দেখিয়ে প্রস্তাবটা রিজেক্ট করে দিতে পারি, কিন্তু দিলাম না। আমি একটু বেশি বুদ্ধিমান কিনা তার অস্বস্তিটা বুঝে ফেলেছি। সামনাসামনি হ্যাঁ বলতে পারছিলাম না, সেই জন্য মেসেজে বলে দিলাম। তোমার মেয়ের জন্য যদি তোমার বন্ধুর ছেলেকে উপযুক্ত মনে হয় তবে আমি রাজি। নিনিকা বিয়েতে রাজি হয়েছে, সেটা ফাহিম মাহবুবকে জানিয়ে দিলেন রমজান শেখ। ফাহিম মাহবুব সেটা বাড়ির সব সদস্যদের কানে গেল। ধ্রুব টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছিল। ফারিন পাশে বসে
নিচু স্বরে বলল, খুব তো বলেছিলে উত্তর একই থাকবে, এখন তো বিয়ের ধুম পড়ে গেছে। ধ্রুব কিছু না বলে একদৃষ্টিতে টিভি দেখতে লাগলো। ভাব এমন সে কিছু শোনেনি। ফারিন নাছোড়বান্দার মতো ঘেঁষে বসলো। ধ্রুব চোখ সরিয়ে বলল, কি সমস্যা বনু? ফারিন চোখ ছোট ছোট করে বলল, তুমি আমাকে ট্রিট দাও, না হলে আমি ভাবিকে বলে দিব। ধ্রুব বোকার মতো বলল, কি বলে দিবি? এই যে তুমি বলেছিলে যতই সুন্দরী হোক তোমার সিদ্ধান্ত একই থাকবে। ধ্রুব দীর্ঘশ্বাস ছাড়ল, এক হাতে কাঁধ জড়িয়ে ধরে বলল, কি চাই তোমার? ফারিন গলা জড়িয়ে ধরল, 1 মাস পর বলো তো কি? ধ্রুব ভ্রুকুচকে ভাবল, আমাদের বাড়ির একমাত্র রাজকন্যার 18তম জন্মদিন। ফারিন খুশি হলো, তোমার মনে আছে? ধ্রুব মাথা নাড়ালো, অবশ্যই, না হলে এ বাড়িতে ঠাঁই হবে আমার। ফারিন খিলখিল করে হাসলো, 1 মাসের মধ্যেই তো ভাবি চলে আসবে, তখন আমাকেও ভাবিকে তুমি ঘুরতে নিয়ে যাবে। ধ্রুব মাথা নাড়ালো, অবশ্যই নিয়ে যাব। আজ ধ্রুব নিনিকার এনগেজমেন্ট, শেখ বাড়িতেই আয়োজনটা করা হয়েছে। এর মধ্যে নিনিকা বা ধ্রুব কেউ কখনো কাউকেই কোনো রকম ফোন বা মেসেজ করেনি। সেদিনের পর আজই তাদের প্রথম দেখা। ধারাও ফারিনই নিনিকাকে নিয়ে শপিং করেছেন। ধ্রুব প্রথমবার শেখ বাড়িতে প্রবেশ করলো। পরনে কালো চোট, প্রিন্সেস লাগছে তাকে। নিনিকা সাদা গাউন পরেছে, গায়ের সাদা দোপাট্টা। ধ্রুবর সামনে যখন দাঁড় করানো হলো, তখন ধ্রুবর মনে হলো এ যেন রূপকথার রাজকুমারী। নিনিকার হাতে হীরের আংটি পরিয়ে দিয়ে ধ্রুব ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। পেছন থেকে ধ্রুবর এক কলেজ বন্ধু ধাক্কা দিয়ে নিচু কণ্ঠে বলল, আরে ভাই, একটু স্মার্ট হ, একটা চুমু দিতে পারতি আংটি পরিয়ে। তীব্র অস্বস্তিতে ধ্রুব হাঁসফাঁস করতে লাগলো। এত মানুষের সামনে হাতে চুমু দেওয়াটা তার জন্য মারাত্মক লজ্জার। মিথিলা মেয়েকে তাড়া দিলেন। নিনিকার আরেক পাশে তনু আপা দাঁড়িয়ে আছেন। তিনি নিনিকার হাতে আংটি ধরিয়ে দিলেন। ধ্রুব হাত বাড়িয়ে দিল, এক দৃষ্টিতে চেয়ে দেখল একটি কাঁপা কাঁপা হাত তার আঙ্গুলে সোনালি রঙের আংটিটি এবং একটু একটু করে ঢুকিয়ে দিয়েছে। নিনিকার কাঁধে তনু আপা ধাক্কা দিয়েছেন। নিচু কণ্ঠে বললেন, তোমরা দুজনই আনরোমান্টিক। নিনিকা কিছু বলল না। ধ্রুব ও নিনিকাকে পাশাপাশি বসিয়ে দেওয়া হয়েছে। এবার একে একে সবাই দুজনের পাশে বসে ছবি তুলছে। দুজনের বেশ কিছু কাপল ছবিও তোলা হলো। কিন্তু বিপত্তি বাধল যখন ক্যামেরাম্যান দুজনকে ঘনিষ্ঠ হয়ে বসতে বললেন। ধ্রুব শরীর ঘেমে তো বসে পড়ল, কিন্তু কাঁধ জড়িয়ে ধরতে ইতস্তত করছিল এবং তাকে অবাক করে দিয়ে নিনিকা নিজেই বাহু জড়িয়ে ধরে হেসে ক্যামেরার দিকে তাকিয়েছিল। ধ্রুব যখন অবাক হয়ে নিনিকার দিকে তাকিয়ে, তখনই ফটোটা উঠে যায়। খাওয়ার টেবিলে একই রকম দেখতে দুটো মানুষকে দেখে চমকালো ফারিন। চেহারাটা তার পরিচিত। নায়ক নির্ঝর আব্রাহামকে সবাই চেনে। পাশে বসা একই রকম চেহারার ছেলেটি কে সে বুঝতে পারল না। নিজের পাশে বসা নিনিকার কানে কানে বলল, একই রকম দেখতে, নায়ক আব্রাহামের মতো যে লোকটা, সে কে ভাবি? ধ্রুব নিনিকার পাশে বসা ছিল। নিনিকাকে প্রথম লোক মাটা সে নিজ হাতেই খাইয়ে দিয়েছে। ফারিনের প্রশ্ন তারও কানে গেল। বলল, ওরা যমজ ভাই। ফারিন অবাক হলো, তুমি কিভাবে জানো? নীরব, আয়মান আমার চেনা একজন অফিসার, একসাথে অনেক কাজ করেছি। সে বর্তমানে একজন ক্যাপ্টেনের দায়িত্বে আছে। পাশে তার ভাই নির্ঝর আব্রাহাম, যে মিডিয়াতে কাজ করে।
ফারিনের সাথে সাথে নিনিকাও যেন আকাশ থেকে চুপ করে নিচে পড়ল। কাকতালীয়ভাবে হলেও সে এর আগে জানতো না আব্রাহামের ভাই ধ্রুবর পরিচিত কেউ হতে পারে। ধ্রুব হয়তো নিনিকার ভাবনা ধরে ফেলল, বলল, অনেক সময় এরকমটা হয়ে থাকে, কাকতালীয় অনেক কিছুই হয়। নিনিকা কিছু বলল না। ফারিন ফিক করে হাসল। ধ্রুব ঠোঁট চেপে নিজেও হাসছে। নিনিকাও দুই ভাই বোনের মাঝখানে পড়ে অসহায় বোধ করল। ধ্রুবর সাথে তার কথাবার্তা তখনও স্বাভাবিক হয়নি। লোকটা একটু হাসলেও তার অস্বস্তি বেড়ে যায়। ধ্রুব সোজাসুজি চেয়ারে তনু আপা বসেছেন। তিনি আচমকা ধ্রুবকে জিজ্ঞেস করলেন, নিনিকার হবু বর, আপনার আর কোনো অফিসার এখানে আসেননি? ওই যে যাদের এয়ারপোর্টে দেখেছিলাম। ধ্রুব একটু অবাক হলো। আপনি কবে আমাকে এয়ারপোর্টে দেখেছেন? তনু আপা হয়তো একটু বিরক্ত হলেন। আরে আপনি ভুলে গেছেন মশাই, কয়েক মাস আগে নিনিকা আমি আমাদের পুরো টিম থাইল্যান্ডে যাওয়ার জন্য এয়ারপোর্টে হাজির হয়েছিলাম। আপনাদের তো আমি এয়ারপোর্টে দেখার পর থাইল্যান্ডেও দেখেছি। ধ্রুব নিনিকার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। নিনিকা মনে মনে চরম বিরক্ত তনু আপার উপর। ধ্রুবকে বলল, হ্যাঁ তনু আপা, আপনাকে দেখেছেন এয়ারপোর্টে। নিনিকার উত্তরে তনু আপা হয়তো সন্তুষ্ট হননি। আওয়াজ একটু উঁচু শোনালো, আরে আমি কি একা দেখেছি নাকি? তুমিও তো দেখেছ। নিনিকা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছিল না। ফারিন খিলখিল করে হাসছে। সে দারুণ মজা পেয়েছে। ধ্রুব নিনিকার থেকে চোখ ফিরিয়ে মুখ নিচু করে হাসল। নিনিকা সেটা দেখে গুটিয়ে গেল। কি একটা অস্বস্তিতে সারাক্ষণ জড়িয়ে যাচ্ছে সে। লোকটা বারবার হেসে তাকে বিব্রত করে। তনু আপা আবারও জিজ্ঞেস করলেন, বললেন না তো মশাই, কোনো অফিসার এই পার্টিতে উপস্থিত কিনা? ধ্রুব জবাব দিল, এয়ারপোর্টে আমার সাথে থাকা কেউ এখানে উপস্থিত নেই, তবে আমার পরিচিত একজন আর্মির ক্যাপ্টেন উপস্থিত আছে। কেন বলুন তো? নিনিকা তনু আপাকে টাইট দিতে বলল। তনু আপা আর্মিদের প্রতি মারাত্মক ক্রাসিত। তনু আপার গলায় খাবার আটকে গেল। ধ্রুব আর চোখে তাকিয়ে দেখল নিনিকাকে। তনু আপা চোখ দিয়ে শাসাচ্ছেন, কিন্তু নিনিকা পাত্তা না দিয়ে নিঃশব্দে কিছু একটা বলে ঠোঁট বাঁকিয়ে হাসছে। এ প্রথম নিনিকাকে হাসতে দেখল ধ্রুব। সুন্দরী মেয়েটা হয়তো তার সামনে হাসতে চায় না। তনু আপা ধ্রুবর দৃষ্টি আকর্ষণ করলেন আবারও। আপনার ওই ক্যাপ্টেনটা কোথায়? উত্তর দিল নিনিকা, মিস্টার নির্ঝর আব্রাহামের যমজ ভাই। তাকিয়ে দেখো। তনু আপা চট করে পাশে তাকালেন। লম্বা টেবিলে তার আরও 4-5 চেয়ার পরে বসেছে একই রকম দেখতে দুটো ছেলে। একটা আব্রাহাম, আরেকটা অবিকল আব্রাহামের মতো দেখতে। তনু আপা খুশিতে আব্রাহামকে ডাক দিলেন। আব্রাহাম ডাকাতেই ইশারায় কিছু একটা দেখালেন। আব্রাহাম বুঝল না, ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মনে মনে বিরক্ত হচ্ছে অনেক। এই তনু আপা সবাইকে এত বিরক্ত করতে ভালোবাসে কেন কে জানে। খাওয়া শেষে নিনিকা ও ধ্রুব আবারও পাশাপাশি বসে আছে। ফারিন ধ্রুবর পাশে বসে নিনিকার পাশে বসা তনু আপার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। এর মধ্যে ধ্রুবর দিকে এগিয়ে এলো নায়ক, আব্রাহামের যমজ ভাই। আমার একটু কাজ পড়ে গেছে মেজর, আমি আসছি। ধ্রুব মাথা নাড়িয়ে বিদায় দিল। তনু আপা নিনিকার কাঁধে ঝুলে পড়ে হলেও নীরবকে দেখছেন। ফারিন নাক ফুলিয়ে ক্যাপ্টেন নীরব আয়মানকে দেখল এক নজর। তার জীবনের প্রথম ক্রাশ। এভাবে কেউ
চিনিয়ে নিতে যাবে, সেটা তো কখনোই হতে দিবে না। মাসের শেষ দিকে বিয়ের দিন ঠিক করা হয়েছে, সুতরাং এখন হাতে অফুরন্ত সময়। গতকাল এনগেজমেন্ট হয়ে গেল, পার্টির পর আর তাদের দেখা বা কথা হয়নি। রাত 10টা, ধ্রুব সবে খেয়ে রুমে এসেছে, মোবাইল হাতে বারান্দায় কিছুক্ষণ পায়চারি করলো সে। গতকাল বাড়িতে এসে বারবার ইচ্ছে থাকা সত্ত্বেও নিনিকাকে ফোন করা হয়নি। আজও ফোন করতে ইচ্ছে করছে, কিন্তু কোথাও একটা জড়তা কাজ করছে ধ্রুবর। ইতিহাসের পাতায় কেউ লেখেনি সবার আগে ছেলেদেরই এগিয়ে আসতে হবে। নিনিকা নিজে কি পারতো না নিজ থেকে ফোন করে ধ্রুবরে জড়তা কাটিয়ে দিতে? ধ্রুব অবশেষে সিদ্ধান্ত নিল সে আজ ফোন করেই ছাড়বে। দুরু দুরু বুক নিয়ে ডায়াল করলো নিনিকার নম্বরে। রিসিভ হতেই ধ্রুব থমকে গেল। ওপাশ থেকে নিনিকা হ্যালো বলছে। ধ্রুব কি বলবে ঠিক ভেবে পাচ্ছে না। নিনিকা হয়তো ধ্রুবর পরিস্থিতি বুঝতে পারল নাকি বুঝলো না, সেটা ধ্রুব জানে না। তবে চমৎকার বুদ্ধিমান মেয়েটি চট করে তার জড়তা কাটিয়ে দিল। কেমন আছেন ধ্রুব? ধ্রুব কথা খুঁজে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ভাগ্যিস নিনিকা জিজ্ঞেস করেনি কেন ফোন দিয়েছেন। ধ্রুব উত্তর দিয়ে জিজ্ঞেস করল, আপনি কেমন আছেন নিনিকা? আমি বরাবরই ভীষণ ভালো থাকি। বাড়ির সবাই কেমন আছেন? আন্টি মানে মায়ের শরীর ভালো। ধ্রুব হাসতে গিয়েও নিজেকে সামলে নিল। গতকাল পার্টিতে তার মা বোন নিনিকাকে অনেক বিরক্ত করেছে। ধারা নিনিকার মুখে মা ডাক শুনে তবেই শান্ত হয়ে বসেছিলেন। সবাই ভালো আছে, আপনি চলে এলে আরো ভালো থাকবে সবাই। ফারিন আপনার অনেক ভক্ত হয়ে গেছে, সারাক্ষণ আপনার কথাই বলে। সে নাকি বিয়ে যতদিন না হচ্ছে ততদিন আপনার সাথে গিয়ে থাকবে। মা অনেক ধমকে আটকে রেখেছেন, সামনে অ্যাডমিশনের রেজাল্ট বেরিয়ে গেছে, এবার পড়াশোনাতে মনোযোগ দিতে হবে। সেই জন্য জোর করে হলেও পড়তে বসাচ্ছেন। নিনিকার মনটা খারাপ হয়ে গেল। বেশি কি ধমকানো হয়েছে ওকে? না তেমন না, তবে বাবা না থাকলে মার খেতে হয়তো। নিনিকা কেমন অনুরোধের স্বরে বলল, আপনি প্লিজ মাকে বলে ফারিনের অ্যাডমিশনের সমস্ত বইপত্র সাথে করে এখানে দিয়ে যাবেন। আমি মাকে ফোন করে বলবো যাতে তিনি আমার কাছে ফারিনকে পাঠিয়ে দেন। আমিও তাকে অনেক মিস করি। ধ্রুব কি বলবে বুঝলো না, কিন্তু ওর তো কোচিং আছে। আমাদের বাড়ি থেকে কোচিংয়ে যেতে কোনো অসুবিধা হবে না। আমি ওকে ড্রপ করে দিয়ে আবার নিয়ে আসব। ধ্রুব অনেকটাই অবাক হলো মেয়েটির কথাবার্তা শুনে। কে কি বলবে, সেলিব্রিটি, একটু তো অহংকারী ভাব থাকবে সেটাই তার ধারণা ছিল। তার সব ধারণাগুলো মিথ্যা হয়ে যাচ্ছে। তাতে অবশ্য ধ্রুবর ভালো লাগছে। নিজের জীবনসঙ্গী হিসেবে এরকম একজনকেই চেয়েছিল সে, যে তার পরিবারকে সবটুকু দিয়ে ভালোবাসবে। নিনিকা ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে। ধ্রুব উত্তর দিল, ঠিক আছে, মা যদি রাজি হন তবে আমি দিয়ে আসব। আরে মা, আমার কথাতে পুরোপুরি রাজি হবেন না, আপনিও তাকে বলবেন প্লিজ। তাতেও যদি রাজি না হন আমি বাবাকে পাঠাবো। ধ্রুব এবার হেসে ফেলল। বিয়ের কোণে হবু বরের জন্য পাগল থাকবে, তা না হবু ননদের জন্য পাগলামি করছে। ধ্রুব রুমের দরজায় শব্দ হলো। ধারা কফি নিয়ে ঢুকেছেন। ধ্রুব মাকে দেখে বলল, তোমার হবু বৌমা কি বলে শুনে নাও মা। ধ্রুব মোবাইল এগিয়ে দিল। ধারা আগ্রহী হয়ে মোবাইল কানে ধরলেন। নিনিকা তাকে ফারিনের বিষয়ে বলতেই তিনি নাকচ করলেন।
ওর অ্যাডমিশনের বেশি দিন নেই নিনিকা। তোমার কাছে গেলে ঠিকমতো পড়বে না, সারাক্ষণ লাফালাফি করবে। আমি পড়াবো মা, আপনি প্লিজ রাজি হয়ে যান। আপনাকে আমি কথা দিচ্ছি, ফারিন প্রতিদিন পড়তে বসবে। কোচিংয়ে ও আমি নিয়ে যাব। ধারা না করতে পারলেন না আর। ঠিক আছে, তবে গায়ে হলুদের আগের দিন চলে আসতে হবে ওকে। ফারিনের গলা উঁচু করে ডাক দিলেন। আসতেই মোবাইল বাড়িয়ে দিলেন। কানে নিতেই নিনিকা বলল, আগামীকাল তোমার ভাইয়ার সাথে চলে এসো, সব কিছু নিয়ে। মাকে আমি রাজি করিয়েছি। ফারিন উজ্জ্বল চোখে ধারার দিকে তাকালো। ধারা হাত দিয়ে মার দেখালেন। ফারিন ঠোঁট উল্টে বলল, ভাবি মা তো মার দেখায়। নিনিকা হেসে বলল, আগামীকাল আমার কাছে চলে আসলে আর দেখাবে না। ধারা মেয়ের দিকে কটমট করে তাকিয়ে আছেন। ধ্রুব মাকে পেছন থেকে জড়িয়ে ধরে ফারিনের কথা শুনছিল। বলল, বেচারিকে আর ভয় দেখিও না মা, দেখবে শেষে সবাই রাজি, অথচ ও রাজি। ও যাবে না ভয় পেয়ে। ফারিনের চঞ্চল মুখে ভয়। সে মোবাইল এগিয়ে দিল ধ্রুবর দিকে। ধারা মেয়েকে আগলে নিলেন। আগামীকাল চলে যেও, শান্তশিষ্ট হয়ে থাকবে কেমন? ফারিন বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। ধারা চলে যেতেই ধ্রুবকে ধরে লাফালাফি করলো। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ। ধ্রুব নিজেকে সামলিয়ে মোবাইল কানে নিল। নিনিকা হেসে বলল, রাখছি, তবে ভালো থাকুন। মোবাইল কান থেকে নামিয়ে ধ্রুব ফারিনের কান টেনে ধরল। যা বলেছি তা ঠিকঠাক পালন করবি, প্রতিদিন সব খবর দিবি, মনে থাকবে তো? ফারিন মাথা নাড়ালো। অবশ্যই। তুমি আমাকে ভাবির কাছে পাঠানোর জন্য মাকে রাজি করিয়েছ, তোমার কাজও হয়ে যাবে চিল। ধ্রুব গাল টেনে দিল। চিল বের করব যদি যেটা বললাম সেটা ঠিকভাবে না করিস। ফারিন মাথা নাড়িয়ে চলে গেল। ধ্রুব বিছানায় চিত হয়ে শুয়ে মিটিমিটি হাসল। এভাবে নিনিকাকে ফোন করে খোঁজ খবর নিতে হবে না আর। ফারিন তাকে সব রকম আপডেট দিবে। সে দেখবে কিভাবে নিনিকা তাকে ফোন না করে থাকে। নিনিকার মনে যদি ধ্রুবর জন্য একটুও ভালো লাগা থেকে থাকে, তবে ধ্রুব ফোন দিচ্ছে না বলে নিনিকা নিজ থেকে অবশ্যই ফোন দিতে বাধ্য হবে, এবং এটাই দেখতে চায় ধ্রুব। বিয়ের আগে দুজনের মধ্যকার এই জড়তার দেয়াল ভাঙতে হবে তাকে। যোগাযোগটা দুজনের দিক থেকে হওয়াটা জরুরি। ধ্রুব আজ ফোন দিয়েছে, নিনিকা নিশ্চয়ই ভেবেছে ধ্রুব প্রতিদিন ফোন দিবে, সেই জন্য নিজ থেকে কোনো ফোন দিবে না। ধ্রুব চায়, খুব করে চায় নিনিকা বাধ্য হয়ে ফোন দিক। গলা শুকিয়ে গেলে এক ফোঁটা জলের আশায় মানুষ যেমন মরিয়া হয়ে যায়, তেমনি করেই নিনিকা ধ্রুবর কণ্ঠ শোনার জন্য নিজ থেকে স্মরণ করুক। এই যে একটু আগে ফারিনের সাথে কথা বলার পর ধ্রুবকে বলল, রাখছি, তবে ভালো থাকুন। এটা যেন নিনিকা কখনো বলতে না পারে, বরং প্রেমিকাদের মতো রাত জেগে কথা বলার দরকার আবদার করুক, সব নির্দ্বিধায় মেনে নিবে। এই রকমই তো সে চায়। পরদিন সকালবেলা নিজের জিপ গাড়িতে করে ফারিনকে নিয়ে শেখ বাড়িতে গেল। গেটের বাইরে থেকে ফারিনকে নামিয়ে দিয়ে চলে যাবে ভেবেছিল সে, কিন্তু নিনিকা সবাইকে জানিয়ে রেখেছে কি না ধ্রুব জানে না। রমজান শেখ ও মিথিলা তাকে শেখ বাড়িতে ঢুকতে বাধ্য করলেন। সেখানেই থেমে নেই। ফারিন এসেই নিনিকার সাথে আড়ালে চলে গেছে। নিচে পুরো এক টেবিল খাবারের অত্যাচার। সে কাচামাচু করছে শুধু। অনেক কষ্টে ছাড়া পেয়ে বেরিয়ে এসেছে বিদায় নিয়ে। আজ শেখ বাড়ি থেকে প্রথমবার কোচিংয়ে গেছিল ফারিন। এখন বিকেল গড়িয়ে গেছে। নিনিকা বলেছিল তাকে নিতে আসবে, সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে সে। ফারিন চারিদিকে উকিঝুঁকি দিচ্ছিল। তন্মধ্যেই তার সামনে এসে থামল একটি কালো গাড়ি। না, গাড়িটা নিনিকার নয়। কালো হলেও নিনিকার গাড়ি একটু অন্যরকম।
ফারিনকে অবাক করে দিয়ে গাড়ির কাচ নামিয়ে মুখ বের করলো নীরব। আপনি কি গাড়ির জন্য অপেক্ষা করছেন মিস? ফারিন বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে আছে। নীরবকে সে আশা করেনি। নীরব ফারিনের মুখের হাঁ করা দেখে ইতস্তত করে বলল, আপনি মেজরের বোন তো? ফারিন রোবটের মতো মাথা নাড়তেই নীরব স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। গ্রেট, সেই জন্যই আমি আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামিয়েছি। বাট আপনার রিয়াকশন দেখে মনে হচ্ছিল আমি হয়তো ভুল কাউকে মেজরের বোন ভেবে ফেলেছি। ফারিন হেসে ফেলল এবার, চঞ্চলতা তার কণ্ঠে। কোথায় যাচ্ছিলেন আপনি? নীরব সরল হাসি দিল। একটু কাজ ছিল ম্যাম, সেই জন্য বের হয়েছিলাম। আপনি যদি উঠে বসেন তবে আপনাকে পৌঁছে দিয়ে আমি আর্লি চলে যেতে পারি। ফারিন মুখ বাঁকালো। কি সুন্দর ম্যাম ম্যাম করছে। কেন রে বেটা, তোর কোন কালের ম্যাম লাগি? মুখে বলল, আপনাকে কষ্ট করতে হবে না, ভাবি গাড়ি নিয়ে আসবে, আমি তার সাথেই যাব। আপনি বরং সে না আসা পর্যন্ত আমার সাথে গল্প করুন। নীরব অসহায় চোখে তাকালো। মেজরের ছোট বোন বলে সে এক ধরনের দায়িত্ব থেকেই হেল্প করতে এসেছিল। গল্প করার মুড বা ইচ্ছে কোনোটাই এখন তার নেই। ফারিন জিজ্ঞেস করলো, আপনি বিয়ে করেছেন? নীরব অদ্ভুত চোখে তাকালো এবার, নিজেকে সামলে বলল, না, আপনার ভাবি এখনো আসেননি। ফারিনের উত্তরটা পছন্দ হলো না। কে ভাবি? আমি বিয়ে করলে যে আসবে সে। এমন স্পষ্ট উত্তরে ফারিন পাল্টা কি বলবে ভেবে পেল না। নীরবের উত্তর তার ভালো লাগেনি। এর মধ্যেই নীরব আবারও বলল, মেজরের হবু ওয়াইফ কি সত্যি আসবেন? আপনি বিনা সংকোচে গাড়িতে উঠতে পারেন, আপনি আমার ছোট বোনের মতোই। ফারিন তেতে উঠল। কিসের ছোট বোন মশাই? আপনি কি আমাকে সম্পত্তির ভাগ দিবেন? নীরব আশ্চর্য হয়ে গেল। তারা দুই ভাই, কোনো বোন নেই বলে নিজের থেকে ছোট বোনকে দেখলেই তার ছোট বোন বোন ফিলিংস আসে। তাছাড়া মেজরের বোন মানেই তো তার বোন। এই সহজ হিসাবটার এমন গরমিল করছে কেন মেয়েটা? গলা কাকড়ি দিয়ে বলল, আপনি মেজরের বোন যেহেতু, সেহেতু আমারও বোনের মতোই। ফারিন নাক ফুলিয়ে বলল, বোনের মতোই কিন্তু বোন না। নীরব এমন আশ্চর্য মেয়ে এর আগে দেখেনি। কি পটপট করে কথা বলে। নীরব কিছু বলতে চাইছিল কিন্তু তার আগেই সামনে থামা একটি কালো গাড়িতে উঠে গেল ফারিন। নীরব বেয়াক্কেল হয়ে ভাবল, শুরুতে মেয়েটার গলার স্বরের চঞ্চলতা ছিল, বোন বলতেই সেটা উধাও হয়ে গেল কেন? নিনিকার পাশে গাল ফুলিয়ে বসে আছে ফারিন, হাতে কোন আইসক্রিম। নিনিকা ড্রাইভিংয়ের ফাঁকে ফারিনকে খেয়াল করছে। মন খারাপ কেন বারবি ডল? ফারিন অদ্ভুত একটি প্রশ্ন করল, আমি কি অনেক বেশি ছোট ভাবি? না তো, এ মাসটা শেষ হলেই তো তোমার 18 হয়ে যাবে। তুমি তো অলরেডি বড় হয়ে গেছো। তাহলে সবাই আমাকে বোন বানায় কেন? নিনিকা চিন্তিত হয়ে বলল, কে ডেকেছে? ধরো তুমি কাউকে পছন্দ করো, সে তোমাকে ছোট বোন হিসেবে দেখে, তখন তোমার কেমন লাগবে? কাকে পছন্দ করো তুমি? বলবো না। ফারিন গাল ফুলিয়ে বাইরে তাকিয়ে দেখল নিনিকা গাড়ি সাইড করলো। যাকে পছন্দ করো তাকেও তো জানতে হবে যে তুমি তাকে পছন্দ করো, না হলে তো তোমাকে ছোট বোন কেন অন্য কিছু ভাবতে পারে। যেমন তোমার ভাইকে আমি আগে এয়ারপোর্টে দেখেছি, তখন আমার কাছে সে শুধুমাত্র একজন আর্মি অফিসার ছিল, বাট এখন সে আমার হবু। সব কিছু ঠিক থাকলে আমাদের বিয়ে হবে, সে আমার বর হয়ে যাবে, সম্পর্কের বদল হবে। ফারিনের মুখে হাসি ফুটল। আমি কি তাকে পছন্দের ব্যাপারে বলে দিব? নিনিকা ফারিনের উচ্ছ্বাসিত মুখশ্রী দেখল।
কয়েক সেকেন্ড পছন্দ করো, সেটা বলাতে কোনো দোষ নেই। একটা ছেলে যেমন একটা মেয়েকে পছন্দ করলে প্রপোজ করে, তেমনি একটা মেয়েও একটা ছেলেকে প্রপোজ করতে পারে। কিন্তু তার আগে তোমাকে নিজের অনুভূতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে হবে। তোমার এই বয়সটা আবেগের, এই সময় অনেককেই ভালো লাগবে, কিন্তু ভালো লেগেছে বলে তাকে প্রপোজ করে সম্পর্কে যেতে হবে তেমন না। তুমি তার সাথেই সম্পর্কে যেতে পারো যার প্রতি তোমার ভালো লাগাটার স্থায়িত্ব হবে সারা জীবনের জন্য। দুদিনের ভালো লাগার জন্য কারো সাথে সম্পর্কে গিয়ে নিজের চরিত্রে দাগ লাগানোর কোনো মানে নেই, এবং আমি মনে করি এগুলো তুমিও জানো এবং বোঝো। ফারিন মাথা নাড়ালো। আমি জানি এগুলো ভাবি, বাট তুমি এখন বুঝিয়ে বললে বলে আমি ভাবতে বাধ্য হব, এবং নিজের অনুভূতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করেই কিছু করতে এগোবো। ঠিক আছে? নিনিকা গাল টেনে দিল। দ্যাটস গুড গার্ল। তুমি জানতে চাইবে না কে সে? নিনিকা ড্রাইভিং শুরু করেছে আবারও। কে? থাক, এখন বলবো না, আগে নিজের অনুভূতি পাকাপোক্তভাবে জেনে নেই। নিনিকা শব্দ করে হাসলো। ফারিনের ফোনে নোটিফিকেশনের শব্দ হলো। ফারিন দেখলো তার ভাই লিখেছে, কোথায় আছিস এখন? ফারিন উত্তর দিল, গাড়িতে, কোচিং থেকে বাড়িতে যাচ্ছি। ধ্রুব লিখেছে, একটা ছবি তুলে দে তো লুকিয়ে। ফারিন চট করে নিনিকার কাঁধে মুখ রেখে দুজনের সেলফি তুলে ফেলল। নিনিকা সেটা স্বাভাবিকভাবেই নিল। ধ্রুবকে পাঠিয়ে দিয়ে ফারিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ধ্রুব অনেকক্ষণ পর রিপ্লাই দিল, একা ছবি দিতে বলেছি, পুরোটাতে তো তোর বান্দর মুখটাই দেখা যাচ্ছে বেশি। ফারিন ফুঁসে উঠে লিখল, আর পারবো না, আমাকে আবার বকা দিবে, ভাবিকে বলে দিব তোমার মতলব। ধ্রুব সেটাতে এংরি রিয়েক্ট দিয়ে রিপ্লাই দিয়েছে, বাসায় আর আয় একবার, তোলে একটা আছাড় মারবো দেখিস। ধ্রুব মেসেজে স্পষ্ট ধমক টের পেল ফারিন। মোবাইল বন্ধ করে ঠোঁট ফুলিয়ে বসে রইল। নিনিকা খেয়াল করে বলল, কি হয়েছে? ভাবি আমি আচার খাবো, ফুচকা খাবো, ঝালমুড়ি খাবো, চটপটি খাবো। নিনিকা অবাক হয়ে বলল, খাবে? তাতে মন খারাপ করার কি আছে? তুমি কি আমার সাথে খেতে পারবে? নিনিকা ভেবে বলল, অবশ্যই, গাড়িতে বসে একসাথে খাবো। নিনিকা ফুচকা স্টলের সামনে গাড়ি থামালো। ফারিন অর্ডার দিয়ে এসে গাড়িতে বসে পড়ল। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা ফুচকা দিয়ে গেলেন। দুজন খেতে খেতে কথা বলতে লাগলো। এই ফাঁকে চোখ বন্ধ করে ফুচকা খেতে ব্যস্ত নিনিকার একটি ছবি তুলে ফেললো ফারিন। ধ্রুবকে সেটা পাঠিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। রমজান শেখ রোজগার মতো সন্ধ্যায় অফিস থেকে ফিরেছেন। গত দুদিন ধরে অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে বসে ফারিন ও নিনিকার সাথে আড্ডা দেওয়াটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজও আড্ডা দিতে বসেছে সবাই। রুম্পা নাস্তা এনে ছোট টেবিলে রেখে নিজেও বসল সোফায়। ফারিনের চটপটে স্বভাব তারও ভালো লাগে। শেখ বাড়ির সবাইকে দুদিনে যেন নিজের বশে এনে ফেলেছে ফারিন। সবার সাথে আড্ডা দেওয়ার মধ্যেই ফারিনের মোবাইলে ধ্রুবর মেসেজ আসছে সেকেন্ডের গতিতে। ফারিন চোখ মুখ শক্ত করে বসে আছে। তার ভাই যে তাকে দুদণ্ড শান্তিতে বসতে দেবে না, সেটা যেন পণ করেছে। ফারিন মনে মনে প্রতিজ্ঞা করলো, আজ ধ্রুবর কোনো মেসেজ সিন করবে না। সকালবেলা বলবে মোবাইলে চার্জ ছিল না, ব্যাস। রাত 9টা তখন। ফারিনের পড়াচ্ছে নিনিকা, মাঝে মধ্যে ভাবছে ধ্রুবর কথা। আচমকা ফারিনকে জিজ্ঞেস করলো, তোমার ভাই কি বিজি থাকে? ফারিন চোখ না তুলেই জবাব দিল, আপাতত ছুটি।
বিজি থাকার প্রশ্নই আসে না। ব্যাস, নিনিকা নিজের উত্তর পেয়ে গেল। চোখ মুখ শক্ত হলো তার। মানুষটা কি তাকে অবহেলা করছে? রাতে ঘুমানোর আগ পর্যন্ত মোবাইল হাতে নিয়ে নিনিকা এই সবই ভাবল। দুদিন ধরে ধ্রুব কোনো রকম ফোন কল করছে না। তবে কেন সেদিন নিজ থেকে ফোন দিয়ে নিনিকাকে নতুন কিছুর আশা দিল? ব্যাপারটা নিনিকার আত্মসম্মানে আঘাত করছে ভীষণভাবে। ঘুমানোর আগে সে ধ্রুবর নাম্বার ব্লক লিস্টে ফেলল, মোবাইলটা অফ করে রাখল। মধ্যরাতে পায়চারি করতে করতে ধ্রুব যখন নিনিকার মোবাইলে ফোন করলো তখন বন্ধ পেল। একে তো ফারিনের উপর রাগ, তার উপর নিনিকার মোবাইল বন্ধ। ধ্রুবর রাগটা দ্বিগুণ বাড়ল। ভাব হবার আগেই ভাঙ্গন হওয়ার সম্ভাবনা। পরদিন ফারিনকে কোচিংয়ে ড্রপ করে ফিরছিল নিনিকা। সামনে জিপ গাড়ি থামলেও কোনো রকম ভাবাবেগ দেখালো না সে। ধ্রুব নিজেই গাড়ি থেকে নেমে নিনিকার গাড়ির কাছে ঠোকা দিল। কাছ নামাতেই বলল, কথা আছে আমার, যা বলার বলে ফেলুন। নিনিকার মধ্যে নিরুৎসাহিত ভাব। ধ্রুব আহত হলো মনে মনে, বলল, বেশি সময় নিব না। অগত্যা বের হতে হলো নিনিকাকে। গাড়ি থেকে বের হয়ে ধ্রুবর জিপ গাড়িতে উঠে বসল। ধ্রুব কয়েক মিনিট চুপ করে থেকে বলল, আপনার মোবাইল বন্ধ দেখাচ্ছে কেন? কেউ যে চিন্তা করতে পারে সেটা কি আপনার মনে নেই? দুদিন যখন কেউ চিন্তা করেনি, তাহলে মোবাইল বন্ধ থাকলে যে কেউ চিন্তা করবে সেটা ভাবা বিলাসিতা। ধ্রুব থমথমে কণ্ঠে বলল, আমি এক্সপ্লেইন করছি মিস। ফারিনের মাধ্যমে আপনার খোঁজ খবর নিয়ে নিতাম। গতকাল সন্ধ্যা থেকে ফারিন আমার কোনো রকম কল বা মেসেজ সিনও রিসিভ করছিল না। সেই জন্য আমি অপেক্ষা করতে করতেই মধ্যরাতে আপনাকে ফোন করেছিলাম। আই নো দ্যাট আপনি অপেক্ষা করছিলেন। আই অ্যাম সরি নিনিকা। ফারিনের মাধ্যমে খোঁজ নিতেন যেহেতু এখনও তাই নিন না হয়। নিনিকা প্লিজ বুঝতে চেষ্টা করুন। নিনিকা তাকালো, কি বুঝবো? ধ্রুব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওকে ওকে আমি বলছি। আসলে আমি দেখতে চেয়েছিলাম আপনি নিজ থেকে আমাকে স্মরণ করেন কিনা। প্লিজ অভিমান করে থাকবেন না। আই অ্যাম সরি এগেইন মিস হিরোইন। নিনিকা অবাক হলো, আপনাকে কে বলল আমি অভিমান করেছি? ধ্রুব হাসল, কাউকে বলতে হবে কেন? যাকে দুদিন পর নিজের সাথে জড়াবো তার স্বভাব, মুখ দেখে মনের কথা পড়ে নেওয়ার সব কিছুর দায়িত্ব তো আমারই হবে। সেটা এখন থেকেই পালন করতে চেষ্টা করছি। নিনিকা বলল, ওকে মিস্টার, আপনি তবে বিয়ের আগ পর্যন্ত ফারিনের থেকেই খোঁজ খবর নিন। নাম্বারটা ব্লক লিস্ট থেকেই সেদিনই বের করব যেদিন আপনার সাথে জড়িয়ে যাব। ধ্রুব অসহায় চোখে তাকালো। নিনিকা নির্লিপ্তভাবে জিপ গাড়ি থেকে নেমে চলে গেল। ধ্রুব চেয়ে চেয়ে দেখল নিনিকার কালো রঙের গাড়িটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। ধ্রুব বিষণ্ণ মনে বাড়ি ফিরল। ধারা ছেলের মুখ দেখে চিন্তিত হলেন। দুপুরে খেতে বসেও ধ্রুবর চেহারা একই ছিল। ধারা যে পছন্দের সব খাবার রান্না করেছেন সেটাও কেমন অনিচ্ছুকভাবে খেল। ধারা জিজ্ঞেস করে ফেললেন, কি হয়েছে ধ্রুব? ধ্রুব মুখ কালো করে বলল, বিয়ের ডেটটা এগিয়ে আনা যায় না মা। কেন, তোমার কি ছুটি বাতিল হয়ে গেছে? ধ্রুব মাথা নাড়িয়ে না করল, কিছু না মা, আই অ্যাম আপসেট নাও। ধারা মাথায় হাত বুলিয়ে দিলেন, কি নিয়ে বেটা? ধ্রুব সব বলল। শুনে ধারা বললেন, এটা হয়তো তোমার করা উচিত হয়নি। সরি বলেছ তো?
সব ঠিক হয়ে যাবে, সময় দাও। ধ্রুব মাথা নাড়িয়ে চলে গেল রুমে। ধারা সোফায় বসে ভাবলেন, অবশেষে ধ্রুব কারোর জন্য ভাবছে। নিনিকার সাথে দেখা করতে যাওয়ার আগে অনেক দুশ্চিন্তায় ছিলেন। ধ্রুব কি কঠিন স্বরেই না বলেছিল, উত্তর একই থাকবে। রুমে এসে ধ্রুব অনেকক্ষণ নিনিকার নাম্বারে ট্রাই করলো, না, ব্লক খোলেনি। ধ্রুব মনে মনে পাষাণ উপাধি দিল নিনিকাকে। রাত 10টার পর ফারিনের হয়তো মায়া হলো, ধ্রুবর মেসেজের উত্তর দিল। ধ্রুব ফারিনকে ধমক না দিয়ে নিনিকার বিষয়ে কথা বলতে লাগলো। ফারিনকে পরে দেখে নেবে সে, আপাতত চুপ থাকাই শ্রেয়, না হলে ফারিন তাকে কোনো রকম আপডেট দিবে না। নিনিকার সাথে ঘুমায় ফারিন। ধ্রুবর সাথে মেসেজে কথা বলার মধ্যেই সে ঘুমিয়ে পড়েছে। নিনিকা ফারিনের মোবাইল নিয়ে ধ্রুবর সব মেসেজ দেখলো। শেষ মেসেজটা ছিল, তোর ভাবি অনেক রাগ করেছে বুঝলি, বুঝিয়ে বলিস একটু। আমি তো এত কিছু ভেবে কিছু করিনি, জানতাম নাকি মহারানী এত রাগ করে ফেলবে। নিনিকা মেসেজটা পড়ে হাসলো, রিপ্লাই দিল, ঠিক আছে বলবো। সেকেন্ডের গতিতে সেটা সিন করছে ধ্রুব। নিনিকা অবাক হচ্ছে। ধ্রুব লিখেছে, সে কি ঘুমিয়ে গেছে, একটা ছবি তুলে পাঠাতো বনু। নিনিকা চোখ বড় বড় করে মেসেজটা দেখলো। এটার উত্তরে কি বলবে সে বুঝতে পারছে না। কিছু না বলাই শ্রেয় ভেবে মোবাইলটা রেখে দিল। সকালে ফারিন মোবাইলে ধ্রুবর মেসেজ দেখে তেমন কিছু বুঝতে পারল না, কারণ রাতে সে ঘুমের ঘোরেও কয়েকটা মেসেজের উত্তর দিয়েছিল। নিনিকা যে তার হয়ে ধ্রুবর সাথে কথা বলেছে সেটা তার ভাবনাতেও এলো না। নাস্তা করার মধ্যে ফারিনের পরখ করছিল নিনিকা। ধরা পড়েনি বলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। ফারিন যদি তাকে কিছু জিজ্ঞাসা করত তবে সে বিব্রত বোধ করত অনেক। যতই হোক মেয়েটা তার অনেক ছোট। রাতের কথা ভেবে নিনিকা নাস্তা করতে করতে মিটিমিটি হাসছিল। সেটা লক্ষ্য করে ফারিন প্রশ্ন ছুড়ল, তুমি হাসছো কেন ভাবি? নিনিকা বিষম খেতে গিয়েও নিজেকে সামলে নিয়েছে। এরা ভাই বোন দুটোই ডেঞ্জারাস। ফারিন একটি বিষয় মনে পড়েছে, সেই জন্য হাসছি। ফারিন মাথা নাড়িয়ে খেতে মন দিল। নিনিকা আর চোখের রুম্পাকে দেখল। সে তার দিকে তখন থেকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাভাবিক, নিনিকা স্বভাব বিরুদ্ধ কাজ করেছে, রুম্পা এভাবে তাকাবেই। নিনিকা সোজা হয়ে বসে খেতে লাগলো। রুম্পার নজর নিজের উপর ভেবে তার দারুণ অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে সে চোর। সকাল থেকে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। আজ ফারিনের কোচিংয়ে যেতে হলো না। সোফায় পায়ের উপর পা তুলে বসে সেও নিনিকা মিথিলার বানানো ফুচকা ও বেলপুরি খাচ্ছে আরাম করে। ফারিনের বেলপুরি খেতে খেতে চোখ বন্ধ করে হাত দিয়ে ওয়াও দেখালো। খেয়ে তারপর বলল, তোমার হাতের বেলপুরি কি ফ্যান্টাসিক আন্টি। আমি তো এটা খাওয়ার লোভে এখানে সারা জীবন থেকে যেতে পারবো, অথচ আম্মা প্রতিদিন ফোন দিয়ে বলে কি এমন ফেলে যে বাড়ির কথা তোর মনে পড়ে না। মিথিলা হেসে ফ্যালফ্যাল শব্দ করে। নিনিকা ঠোঁট চেপে হেসে বলল, তুমি কি বলেছ? আমি বলেছি উত্তরটা আপাতত জানি না, জেনে তারপর জানাবো। এখন তবে জানিয়ে দাও। ফারিনের ধারাকে ফোন দিল। গপাগপ করে বেলপুরি খেতে খেতে বলল, মিথি আন্টির বানানো বেলপুরি খাওয়ার জন্য হলেও আমি সারা জীবন এখানে থেকে যাব আম্মা। তুমি প্লিজ আমাকে নিয়ে আর টানাটানি করো না। বিয়ে নিয়ে কিছু ভেবো না। ঘর জামাই নিয়ে আমি এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে রাজি আছি। মিথিলা ও
নিনিকা হাসতে হাসতে শেষ। রুম্পা ছোট সোফায় বসে নিজেও ভেলপুরি খাচ্ছিল। ওর হাসতে হাসতে নাকে মুখে উঠে গেছে। মিথিলা জলদি পানি খাওয়ালেন। রুম্পা এখন পোয়াতি বয়সে নিনিকার অনেক ছোট। নতুন বিয়ে হয়েছে কয়েক বছর আগে। প্রথমবারের মতো মা হচ্ছে। ফারিন ধারাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিয়েছে। শান্তিতে বসে বেলপুরি খেতে খেতে বলল, আমি আপনার কাছে বানানো শিখবো আন্টি। মিথিলা মাথা নাড়ালেন, অবশ্যই। দুপুরেও বৃষ্টি থামলো না। নিনিকা ও ফারিন শাড়ি পরে ছাদে ভিজলো। দুজনে পায়ে আলতা দিয়েছে সুন্দর করে। বৃষ্টির পানিতে সেগুলো ধুয়ে মুছে যাচ্ছিল। মিথিলা ছাদের দরজায় দাঁড়িয়েছিলেন। নিনিকা তাকে টেনে নিয়ে গেল। বহুদিন পর বৃষ্টিতে ভিজে মিথিলা অল্প বয়সী তরুণী হয়ে গেছিল যেন। অনেকক্ষণ পর হাঁচি দিতে দিতে নিজেকে ছাড়িয়ে নিচে চলে গেছেন। না হলে এ দুজন তাকে ছাড়তই না সহজে। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে নিনিকা ও ফারিনের ঠান্ডা লেগে গেল। ওষুধ খেয়ে বিকেলে দুজন কাঁথামুড়ি দিয়ে ঘুমালো। সন্ধ্যায় রমজান শেখ অফিস থেকে ফিরে নাস্তার টেবিলে দুজনকে দেখতে না পেয়ে চিন্তিত হলেন। মিথিলা নাক টানতে টানতে বললেন, দুটো বৃষ্টিতে ভিজেছে, আমাকেও টেনে ভিজিয়ে ছেড়েছে। তুমি চিন্তা করো না, ওরা উঠলেই নাস্তা করবে না হয়। রমজান শেখ কোনা চোখে স্ত্রীকে দেখলেন। তোমারও ঠান্ডা লেগেছে? মিথিলা মাথা নাড়ালেন। রমজান শেখ পাশে বসতে ইশারা করলেন। মিথিলা বসতেই কপালে হাত দিয়ে চেক করে দেখলেন বেশ গরম। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এখনই রুমে গিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বে। আমি নাস্তা করে আসছি। রাতের রান্না বাকি তো রুম্পা করে নিবে। সার্ভেন্ট আরও রাখবো দরকার হলে। তুমি রেস্ট নাও গো। মিথিলা মাথা দুলিয়ে চলে গেলেন। জানেন কিছু বলে লাভ হবে না। তার মাঝে মধ্যে মনে হয় নিনিকা শেখ বাবুর মতো হয়েছে, বাপের মতোই, কিছুটা জেদি কিনা কে জানে। রাত প্রায় 8টার পর দুজনের ঘুম ভাঙল। খাবার টেবিলে রমজান শেখ একা বসেছিলেন। মাকে না দেখতে পেয়ে নিনিকা চিন্তিত হয়ে চারিদিকে তাকাচ্ছিল। রমজান শেখ দুজনের প্লেটে ভাত তুলে দিয়ে বললেন, আজ তোমার মা অসুস্থ, সে রেস্ট নিক। আমি তোমাদের ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নাও। নিনিকা অদ্ভুত চোখে নিজের বাবাকে দেখল। ভাত বেড়ে খাওয়ার মতো বয়স তার হয়েছে, কিন্তু মায়ের বেড়ে দেওয়ার পর ভাত খাওয়াটা নিত্যদিনের অভ্যাস ছিল। তাই বলে সে নিজের হাতে ভাত বাড়তে পারবে না, সেটা কি রমজান শেখ ভেবে নিয়েছেন? নিনিকা ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল। আমি নিজেই বেড়ে খেতে পারি বাবা, তুমি যদি চাও তোমাকেও ভাত প্লেটে তুলে দিতে পারি, এটা কোনো বড় বিষয় নয়। রমজান শেখ খেতে খেতে হাসলেন। কি বলো তো নিনিমা, এটা একটা অভ্যাস। মিথিলার হাতে ভাত বেড়ে খাওয়াটা এ পরিবারের সবার অভ্যাস। আমরা সবাই কিন্তু ভাত বেড়ে খেতে পারি, কিন্তু ওই যে অভ্যাসটা, এটাতে আমাদের আনন্দ। একদিন তার ব্যতিক্রম হলে আমরা ভড়কে যাব। যেমন আজ তোমাকে আমি ভাত বেড়ে দিচ্ছি বলে তুমি ভড়কে গেছো। ভেবেছো তুমি নিজেই তো ভাত বেড়ে খেতে পারো, অথচ এতদিন অভ্যাসবশত তোমার মাই ভাত বেড়ে খাওয়াতেন, তখন কিন্তু এটা তোমার মনে হয়নি। নিনিকা বুঝতে পারল। রমজান শেখ মেয়ের মুখে ভাত তুলে দিলেন। কয়েকদিন পর তুমি নতুন পরিবারে যাবে, সেখানেও সবাই এই রকম একটি অভ্যাসে অভ্যস্ত থাকতে পারে। নতুন কোনো মানুষ ভাত বেড়ে দিতে পারে, সেটা এখনই বুঝতে পেরে গেছো বলে যখন তুমি ওটার মুখোমুখি হবে তখন তোমার আর অদ্ভুত লাগবে না। তুমি যেটা স্বাভাবিকভাবেই নিতে পারবে। বা এমনও হতে পারে নতুন মানুষ হিসেবে তোমাকে সবাইকে
বেড়ে খাওয়াতে হতে পারে, সেটাতে তোমার কোনো অসুবিধা হবে না বলে আমার ধারণা। ফারিন মুগ্ধ চোখে রমজান শেখকে দেখছে। একজন বাবা কি সুন্দর করে যুক্তি দিয়ে নিজের মেয়েকে বোঝাচ্ছেন বিয়ের পরে কিভাবে সব কিছু সহজভাবে নিতে হবে। ফারিন নিজেও ধারার ভাত বেড়ে দেওয়ার অভ্যস্ত। এখানে মিথিলা বেড়ে দিতেন, সেটা তার কাছে নতুন নতুন লাগতো। আমরা আসলে অভ্যাসগত কিছু থেকে হঠাৎ করে পিছু হেঁটে গেলে থমকে যাই। আজ রমজান শেখ ভাত বেড়ে দিলেন। ফারিনের আজও নতুন নতুন লাগলো। এখানে ধারা থাকলে সেরকমটা লাগতো না। তাদের বাড়িতে যখন নিনিকা বউ হয়ে চলে যাবে তখন কি নিনিকাও ভাত বেড়ে খাওয়াবে? ব্যাপারটা ফারিন কিভাবে নেবে জানে না, তবে সিনটা পুরনো হয়ে গেলে ধারার মতোই লাগবে। অস্বাভাবিক ভাবনাটা পাল্টে যাবে হয়তো। রমজান শেখ খাওয়ার পর প্লেট গোছাতে লাগলেন। নিনিকা হেল্প করলো তাকে। রুম্পা প্রেগনেন্ট হওয়ার পর থেকে রাতের রান্নাটা করেই চলে যায়। মিথিলা নিজেই সবটা করতেন। আজ বাবা মেয়ে মিলে সব গোছানো হলো। বেঁচে যাওয়া খাবারগুলো ফ্রিজে রেখে তবেই দুজন কাজ শেষ করলেন। ফারিন উকিঝুঁকি দিয়ে তাদের দেখছিল। আচমকা দেখল নিনিকার মতো শক্ত মেয়ে তার বাবার বুকে ঝাঁপিয়ে পড়েছে। রমজান শেখ চশমার ফাঁক দিয়ে চোখের কোণে হাত বুলিয়ে হাসছেন। নিনিকা ফুঁপিয়ে উঠছে বারবার, বলছে, বাবা আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? রমজান শেখ মেয়ের মাথায় স্নেহের হাত রাখলেন। সবাইকে তো যেতে হয় মা। এদিক থেকে তুমি লাকি, ভালো শ্বশুর বাড়ি পাচ্ছ। যখন তখন গাড়ি চালিয়ে চলে আসবে। তাছাড়া কয়েকদিন পর অফিসের দায়িত্ব তো তোমাকেই বুঝে নিতে হবে মা আমার। আমি আর কয়দিন? বিয়ে করাটা কি খুবই জরুরি বাবা? এটা না করলে আমি তো তোমার কাছে সারা জীবন থাকতে পারতাম। রমজান শেখ মেয়ের ছেলে মানুষই কথাতে হাসলেন। বিয়েটা করা কতটা জরুরি তুমি ভালো করেই জানো মা। বিয়ে মানে দ্বিতীয় জন্ম। তুমি নিজের ইচ্ছেতে নতুন মা বাবা, নতুন পরিবার বেছে নিচ্ছ। ফারিন বাবা মেয়ের আবেগপ্রবণ ঘটনা দেখে ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলল। তার ঠোঁট তরতরিয়ে কাঁপছে। বিয়ে করাটা জরুরি, তার মানে তাকেও করতে হবে। মা বাবা, ভাই ভাবিকে ছেড়ে তাকেও চলে যেতে হবে। আচ্ছা, ফারিন কার কাছে যাবে? সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।